কি অবস্থা সবার? তো আজকে আমরা কি কি করব ওটা একটু দেখি আগে শীট থেকে। খেয়াল করো, আমরা গত দুটা ক্লাসে এই যে যেগুলো দাগানো আছে ওগুলো করছিলাম। আজকে আমরা চেষ্টা করব 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, তারপর এক্সট্রা সিকিউ এ 4 নাম্বার এই কয়টা করার জন্য। এগুলো করলে তারপরে যেগুলো বাকি থাকবে ওগুলো তোমরা নিজে নিজে পারবা, এগুলোর জন্য ক্লাস টাস দিব না। ঠিক আছে? এই কত মানে 7-8টা সৃজনশীল করাই দেওয়ার পর 7-8টা না, আমি প্রায় কয়টা করাই দিব, 7, 8, 9, 10, 11টা করাই দিব। 11টা করাই দেওয়ার পর 3টা তোমাদের নিজেকে পারতে হবে। ঠিক আছে? এগুলি ইজি আছে। তাহলে খেয়াল করো কোশ্চেনটা কি। 5 নাম্বার থেকে শুরু করতেছি। একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে অত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। আচ্ছা, এখান থেকে বুঝলাম যে সমিতি মানে কি, এটা অনেকে হয়তো বা বুঝতেছো না। সমিতি মানে ধরো একটা দল বা সংগঠন যারা হচ্ছে তোমার এলাকার বা বিভিন্ন এরিয়ার উন্নয়নমূলক কাজ করে, শেষ। আর কিছু বোঝা লাগবে না, সহজ ভাষায় এটাই বুঝো। সমবায় মানে কি, সমবায় সমিতি মানে ধরো সমিতির শুধু সমিতি, সমবায় মনে করো নাই। মানে একটা সমিতির যতজন সদস্য ছিল, কতজন সদস্য আছে ওরা আমাকে বলে নাই, যতজনে থাকুক না কেন প্রত্যেকে অত 20 টাকা। এটার মানে কি, মনে করো যদি 5 জন থাকে তাহলে 5 জনের প্রত্যেকে মানে এক একজনে হচ্ছে যে 5টা করে 20 টাকা দিছে। বুঝছো জিনিসটা? তাহলে এখানে তো আমি বলছি 5 জন, ওরা বলে নাই কয়জন, হইতে পারে 100 জন, 200 জন, 300 জন, যতজনে থাকুক না কেন প্রত্যেকে ততটা 20 টাকা করে দিছে। দেওয়ার পর দেখতেছে যে মোট চাঁদা মানে ধরো টাকা কালেক্ট করছে আর কি। তো দেওয়ার পরে প্রত্যেকে অতটা 20 টাকা দেওয়ার পর দেখতেছে 20,480 টাকা জমছে। এটা হচ্ছে কোশ্চেন, বুঝছো? এবার দেখো কি জানতে চাইছে, ক নাম্বারে জানতে চাইছে মোট চাঁদার পরিমাণ ক এর মাধ্যমে প্রকাশ করো। দেখো এটা করতেছি, মোট চাঁদার পরিমাণ কেমনে বের করব। ক নাম্বার, আমি আগে যদি এখান থেকে বলি, মানে মোট চাঁদার পরিমাণ তো 20,480 বলে দিছে, আমাদেরকে ক এর মাধ্যমে বের করতে হবে। কিভাবে বের করবো ওই জিনিসটা দেখো। এখানে কোশ্চেনটা পড়ো তো, সমিতির যতজন সদস্য ছিল, তাহলে কতজন সদস্য ছিল ওরা কি বলে দিছে? বলে দেয় নাই। তাহলে আমি এটা ধরে নিব, ধরি সমিতির সদস্য কজন। আচ্ছা, আমি এই জিনিসগুলো বুঝানোর আগে তোমাদেরকে একটা সহজভাবে এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো তোমরা 5 জন বন্ধু বান্ধব আছো বা 6 জন বন্ধু বান্ধব আছো, তোমরা 6 জন মিলে প্ল্যান করলা কি, 6 জন আছো, হ্যাঁ, 6 জন মিলে প্ল্যান করলা, তোমরা যতজন আছো প্রত্যেকে ততটা 10 টাকা করে দিবা। কি বলছি? প্রত্যেকে ততটা 10 টাকা করে দিবা। ওয়েট একটু দাঁড়াও তো। উম, হুম, তোমরা 6 জন আছো, প্রত্যেকে 6টা করে 10 টাকা দিবা। দেওয়ার পর যে টাকাটা আসবে, কয় টাকা আসবে একটু হিসাব করো তো। আচ্ছা, আমি তোমাদের বুঝার সুবিধার্থে বলি। আমি তোমাদেরকে কোশ্চেনটা বলি। মনে করো তোমরা 6 জন আছো, প্রত্যেকে এই 6টা করে 10 টাকার নোট দিবা। হ্যাঁ, দেওয়ার পর দেখতেছো যে প্রত্যেকে 6টা করে, একজনে 6টা করে 10 টাকা দিছো, দিয়ে টোটাল তোমরা পাইছো 360 টাকা। এবার এই 360 টাকা দিই, ধরো তোমরা চটপটি ফুচকা কিছু একটা খাইতে যাবা। আচ্ছা যাই হোক, এবার এখান থেকে আমরা যদি হিসাব নিকাশটা কেমনে করছি দেখো। ধরো তোমরা 6 জন আছো, হ্যাঁ, এই 360 টাকা কেমনে আসছে এই হিসাবটা আমরা করবো দেখো। তো তোমরা 6 জন আছো, একজনে 6টা করে 10 টাকা দিবা। তাহলে বলবা কি যে এই একজনে দেয় কত, একজনে দিছো কয় টাকা, 6টা করে 10 টাকা। 6টা করে 10 টাকা মানে কি, মানে 10 টাকা 6টা যোগ করবা না, 1 2 3 4 5 6 যোগ করি কত বাবা, 60 টাকা। এটা কি ভাই যোগ আকারে না লেখে আরো ইজিলি লেখা যায়। একজনে দিছে 6টা করে 10 টাকা, তাহলে 6 গুণ 10 কত আসছে, 60 টাকা। বুঝছো জিনিসটা? তাহলে দেখো এখান থেকে পাইলা কি, 6 জন আছো, প্রত্যেক জনে 6টা করে 10 টাকা দিছো, হ্যাঁ। তাহলে এখান থেকে বুঝলাম কি একজনে দিছে কয় টাকা, 6টা করে 10 টাকা মানে 6 গুণ 10 মানে 60 টাকা। তাহলে এবার হিসাব করো তো, একজনে যদি 60 টাকা দাও তাহলে 6 জনে কয় টাকা দিবা। 6 জনে এই একজনে দিচ্ছ 60 টাকা, এটা বাদ দাও আপাতত। একজনে 60 টাকা, তাহলে 6 জন আরো বেশি হবে, বেশি হলে গুণ 60 আর 6 গুণ দিলে কত আসে, 360 টাকা। এই যে এই হিসাবটা বুঝছো তোমরা সবাই?
যে 6 জন আসো, প্রত্যেকে 6টা করে 10 টাকা দিছো, তাহলে টোটাল কয় টাকা পাবা? 360 টাকা। কেমনে পাবা এই হিসাবটা বুঝছো? একজনে দেয় 6টা করে 10 টাকা, মানে 6 গুণ 10 মানে 60 টাকা। তাহলে 6 জনে কত দিবে বলো? আরো বেশি, বেশি হলে গুণ। এই যে এই হিসাবটা বুঝছো না? তাহলে দেখো সেম ভাবে আমি এটা করব। মনে করো সমিতির সদস্য হচ্ছে কজন, তাহলে বলছে প্রত্যেকে কয় টাকা করে দিবে, ততটা 20 টাকা। তাহলে চিন্তা করো এখানে একজনে দিছে কয় টাকা? 6 জন ছিল না, তাহলে 6 এর সাথে 10 টাকা করে গুণ দিছো। এখানে 10-এর জায়গায় আছে কত দেখো 20, আর এখানে 6-এর জায়গায় আছে ক। পার্থক্যটা বুঝতে পারছো? তোমাকে যেই এক্সাম্পলটা দিছিলাম ওইখানে 6-এর জায়গায় কত আছে? ক আছে। 6 জন কজন, আর 10 টাকার জায়গায় 20 টাকা আছে। তাহলে সেম হিসাবটা যদি আমি এখানে করি, দেখো তো সমিতির সদস্য হচ্ছে কজন, তাহলে একজনে কয় টাকা দেয় বলো তো? সুতরাং একজনে চাঁদা দেয়, এখানে তো টাকা দেয় না, চাঁদা বলছে ওরা, তাহলে আমরা চাঁদা লিখি। একজনে চাঁদা দেয় কয় টাকা বলো তো? এই ক গুণ 20 হবে, 20 গুণ ক লিখবো আমরা, সংখ্যাটা আগে লিখি। বুঝছো জিনিসটা? এতটুকু বুঝছো। এবার দেখো একজনে যদি চাঁদা দেয় 20 ক টাকা, তাহলে টোটাল সবাই মিলে কয় টাকা দিবে বলো তো? সবাই মানে কয়জন? কজন। আমরা ধরছি কি সমিতির মোট সদস্য হচ্ছে কজন, তাহলে একজনে দিছে এত টাকা, মানে 20 ক টাকা, সমান সমান কত? 20 ক টাকা। আমি এই লেখাগুলো মুছে দিই। তাহলে দেখো কজনে চাঁদা দেয়, কজন মানে কি টোটাল যতজন আছে সমিতিতে, তো ওটা একজন থেকে তো বেশি হবে। কজনে চাঁদা দেয়, দেখো একজনে চাঁদা দেয় 20 ক টাকা, তাহলে কজন মানে একের অনেকজন, একের থেকে বেশি অনেকজন। হ্যাঁ, তো একজনে যত চাঁদা দেয়, অনেকজন চাঁদা দিলে আরো বেশি হবে। আরো বেশি হলে কি হবে বলতো? মনে করো এটা নাই আপাতত, তার আরো বেশি হলে কি হবে? একজনে 20 ক টাকা দেয়, তাহলে কজনে দিবে? বেশি হলে গুণ 20 ক এর সাথে এই নিচের কটা গুণ করব। বুঝছো আশা করি এতটুকু। তাহলে এটা গুণ করলে কি পাবো বলতো? 20 ক গুণ ক, 20 ক গুণ ক মানে ক স্কোয়ার। বীজগণিত তো সবাই করছো এতদিন আশা করি, না করলেও প্যারা নেই। মনে রাখবা কি ছোটবেলায় করছিলে যে এই যে এ গুণ এ কি ছিল? A2 গুণ A3 কি হবে? গুণ হইলে পাওয়ার যোগ হয়, উপরে পাওয়ার গুলো যোগ হয়, a⁵। তাহলে সেম ভাবে বলো a গুণ a কি হবে? এখানে তো পাওয়ারে নাই, পাওয়ার নাই মানে 1 আছে, তাহলে 1 যোগ 1 সমান সমান a স্কোয়ার। ঠিক আছে, তো সেম ভাবে ক গুণ ক, এই গুণে যেভাবে a স্কোয়ার আসছে, এই গুণে মানে a স্কোয়ার, উপরে 1 1 যোগ করছো। সেম ভাবে ক গুণ ক, ক স্কোয়ার। বুঝলাম। তাহলে দেখো এই যে এটাই হচ্ছে মোট চাঁদার পরিমাণ। বুঝছো কেমনে? আমি তো জানি না টোটাল কয়জন আছে, তাহলে আমি কজন ধরে নিলাম, তাহলে কজনে কয় টাকা চাঁদা দিছে, মানে টোটাল সমিতির যতজন ছিল সবাই কত টাকা চাঁদা দিছে, এটা কয়ের মাধ্যমে বের করলাম। এই যে দেখো ওরা তো বলে দিছে, এমনি সংখ্যাটা বলে দিছে 20,480, কিন্তু আমি কয়ের মাধ্যমে বের করলাম। কেমনে বের করলাম ওই জিনিসটা বুঝেছি না? যাক ক্লিয়ার। এই জিনিসটা না বুঝলে আমি আরেকবার রিভিউ করতেছি। দেখো বুঝছো আশা করি, তাও আমি আরেকবার রিভিউ করতেছি জিনিসটা। আমাকে বলছে যে কয়ের মাধ্যমে টোটাল কত চাঁদা দিছে ওটা বের করতে। এমনি টোটাল কত চাঁদা দিছে 20,480, এটা ওরা বলে দিছে, কিন্তু কয়ের মাধ্যমে বের করতে বলছে। তাহলে কেমনে বের করব দেখি। একটা সমবায় সমিতির যতজন সদস্য ছিল, মানে কতজন সদস্য আছে এটা বলে দেয় না, তো আমরা ধরে নিলাম কজন সদস্য আছে। ঠিক আছে, এবার কজন সদস্য আছে, যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা, মানে ওরা যদি 5 জন থাকে তাহলে 5টা 20 টাকা, 20 জন থাকলে প্রত্যেকে 20টা 20 টাকা করে দিছে, 30 জন থাকলে প্রত্যেকে 30টা 20 টাকা করে দিছে। তাহলে ওরা কজন আছে, তাহলে প্রত্যেকে কটা 20 টাকা করে দিবে। বুঝছো জিনিসটা? তাহলে একজনে চাঁদা দেয় কটা 20 টাকা, মানে ক গুণ 20, 20 ক টাকা। তাহলে একজনে চাঁদা দেয় কত বের করলাম। এবার সমিতিতে টোটাল কজন আছে, এটাই তো হচ্ছে মোট চাঁদার পরিমাণ। দেখো টোটাল হচ্ছে যে কজন আছে, তো কজনে কত টাকা চাঁদা দিছে এটাই হচ্ছে যে মোট চাঁদার পরিমাণ। কজনে কত টাকা চাঁদা দিছে, একজনে যত দেয় কজন দিলে আরো বেশি হবে, বেশি হইলে গুণ। এই যে 20 ক এর সাথে ক গুণ করলাম, 20 ক স্কয়ার। তাহলে লেখো সুতরাং মোট চাঁদার পরিমাণ 20 ক স্কয়ার বের করলাম। এবার আসো খ নাম্বার, অনেক টাইম নিয়ে বুঝেছি কিন্তু। এবার দেখো সমিতির সদস্য সংখ্যা কত। সদস্য সংখ্যা মানে কি, দেখো আমরা ক ধরে নিছিলাম না সদস্য সংখ্যা, এটা বের করতে বলছে, মানে আমাকে ক বের করতে বলছে।
তাহলে দেখো কেমনে বের করবা সমিতির সদস্য সংখ্যা। তুমি একটু উদ্দীপকটা পড়তে হবে, পড়ি এই যে এখানে তো কিছু একটা জিনিস বলি দেন, ওটা দিয়ে তুমি একটা সমীকরণ বানাইছো না, এই যে এই জিনিসটা বানাইছো না, শর্ত বানাইছো না, সমীকরণ না মানে একটা জিনিস বানাইছো, এই জিনিসটা এখন কাজে আসবে কেমনে দেখো। ওরা বলে দিচ্ছে মোট চাঁদার পরিমাণ 20,480 টাকা, আবার তুমি বের করছো মোট চাঁদার পরিমাণ 20 স্কোয়ার টাকা। দোনোটা একই জিনিস না বলো? হ্যাঁ দোনোটা তো একই জিনিস। তাহলে দেখো কি করবা, দেওয়া আছে মোট চাঁদার পরিমাণ 20,480 টাকা। আবার ক হতে কি পাইছো, ক হতে পাই মোট চাঁদার, এটা লিখবা তোমরা, আমি লিখিনি, মোট চাঁদার পরিমাণ 20 স্কোয়ার টাকা। তাহলে দোনোটাই চাঁদার পরিমাণের টাকা, ঠিক আছে। তাহলে দেখো ওরাও বলতেছে এটা চাঁদার পরিমাণের টাকা, আমিও বলতেছি এটা চাঁদার পরিমাণের টাকা। তাহলে এখন আমি প্রশ্ন মতো দিয়ে এই দুইটাকে সমান লিখবো, যেহেতু দোনোটাই চাঁদার টাকা। প্রশ্ন মতে আমার 20 স্কোয়ার আর ওদের 20,480, এটাকে সমান লিখলাম। এবার এখান থেকে আমাকে ক বের করতে হবে, ক মানে হচ্ছে এই সমিতির সদস্য সংখ্যা। তাহলে দেখো কেমনে বের করবো, 20 আর ক গুণ আকারে আছে, তাহলে আমি 20কে ওই সাইডে পাঠাই দিব। কেন? কারণ আমার লাগবে ক বের করা লাগবে, এই জন্য আমি ককে একলা করব। 20 গুণ আকারে আছে, 20কে এই সাইডে পাঠাইলে এই সমান চিহ্নের বামে আছে 20, ডানে পাঠাইলে ভাগ হয়ে যাবে। কেন? কারণ এক সাইডে গুণ থাকলে আরেক সাইডে ভাগ হয়, এক সাইডে যোগ থাকলে আরেক সাইডে বিয়োগ হয়। 20,480 আর নিচে 20। এবার এটাকে একটু ক্যালকুলেটরে ভাগ করো তো। আমরা যদি এটা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি যে বা ক স্কয়ার সমান সমান 1024। বুঝছি, এতটুকু বুঝলাম। এবার আমার তো ক স্কয়ার লাগবে না, আমার লাগবে ক। তাহলে এখন কি করব দেখো, আমার ক এর উপর একটা স্কয়ার আছে, এই জিনিসটা এক্সট্রা। আমি কি করব, এই স্কয়ারটাকে সমান চিহ্নে এই সাইডে পাঠিয়ে দিব। এই সাইডে পাঠিয়ে দিলে এটা রুট হয়ে যাবে, ভাই মনে রাখবা, ঠিক আছে। তাহলে কি বললাম বলো তো, স্কয়ার আছে, আমার লাগবে শুধু ক। তাহলে আমি স্কয়ারটাকে ওই সাইডে পাঠিয়ে দিব, নিয়ম হচ্ছে ওই সাইডে পাঠিয়ে দিলে এটা রুট হয়ে যায়, 1024 রুট। বুঝছো জিনিসটা? তাহলে এবার এটাকে যদি আমি এই সাইড দিয়ে করি, বা ক সমান সমান রুট ওভার 1024 মানে কত দেখো তো ক্যালকুলেটারে, 32। তাহলে ক সমান সমান কত পাইছি, সুতরাং ক সমান সমান 32 জন। এই ক মানেই তো হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম কি দেখো, এই সমিতির সদস্য সংখ্যা। এই যে আমাকে সমিতির সদস্য বের করতে বলছে না, তাহলে ক পাইছি। তাহলে লেখো সুতরাং ক মানে সমিতির সদস্য সংখ্যা। তাহলে লিখবো সুতরাং সমিতির সদস্য সংখ্যা সমান সমান 32 জন। তুমি দেখবা কি জানো, ওরা বলছে সমিতির সদস্য নির্ণয় করতে, তুমি বলবা যে আমি তো সমিতির সদস্যকে ক ধরছি, তার মানে আমাকে এখন সমিতির সদস্য না ক বের করতে হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। আবার বলতেছি দেখো, ওরা বলছে সমিতির সদস্য নির্ণয় করতে, তুমি তো সমিতির সদস্যকে ক ধরছো, তাহলে এখন তোমার ক বাইর করলে হবে, ক এ হচ্ছে সমিতির সদস্য। এই এরপর দেখো গ নাম্বার, মোট চাঁদার সাথে কত টাকা যোগ করলে চাঁদার পরিমাণ পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানে কি বলছিলাম যে বর্গমূল, একই কথা, বর্গাকারে সাজানো যাবে। পূর্ণবর্গ যে কথা, বর্গাকারে সাজানো যাবে, একই কথা। আমরা আগের অঙ্কগুলোতে বর্গাকারে সাজানো যাবে আগে দেখতাম আর কি, এখন পূর্ণবর্গ আছে, একই কথা, ঠিক আছে। তাহলে দেখো চাঁদার টাকার সাথে, চাঁদার টাকা কত, 20,480, এটার সাথে কত যোগ করলে বলো, কত যোগ করলে পূর্ণবর্গ হবে। এই টাইপের অঙ্কগুলো কোশ্চেন হবে, আর কি করাবো। তুমি লিখবা দেওয়া আছে চাঁদার মোট টাকা সমান সমান 20,480 টাকা। এবার এটাকে ভাগ করবা ক্যালকুলেটারে, এই বর্গমূলের সাহায্যে ভাগ করবা। ভাগ করি, এই যে দেখুন এই সাইডে একটা সংখ্যা পাবা, এই সাইডে একটা সংখ্যা পাবা। এরপর কত যোগ করলে পূর্ণবর্গ হবে বলছে, ওই নিয়মটা কি ছিল লিখবা, যেহেতু এই যে এত অবশিষ্ট আছে তাহলে এটি পূর্ণবর্গ নয়, এটার সাথে ক্ষুদ্রতম কোনো একটি সংখ্যা যোগ করলে এটি পূর্ণবর্গ হবে, তখন এর বর্গমূল হবে সমান সমান এই সাইডে যত থাকে এর সাথে 1 যোগ করবা। এরপর ওইটার বর্গ বের করবা, বর্গ বের করি যে সংখ্যাটা পাবা ওইটার থেকে এটা বিয়োগ করে দিবা, এরপর যেটা আসবে ওটাই অ্যান্সার। এই অঙ্কগুলো পারবা, এটা আমার করে দেওয়া লাগবে না। আচ্ছা এবার আসে 6 নাম্বার। দেখো এই ক্লাসগুলো কিন্তু আমি রোজ রাখি নিচ্ছি, আমার কোনো দরকার ছিল না,
মানে ক্লাসগুলো না নিলেও হয়তো, বন্ধের মধ্যে আমি কষ্ট করে নিচ্ছি কেন, এটা একটু বোঝার চেষ্টা করি তোমাদের ভালোর জন্য, যেন তোমরা ভালো রেজাল্ট করো। একটু ঠিকঠাক মতো ভাই পড়াশোনা করো, ক্লাসগুলো করো। আমি যদি বন্ধের পর দেখি যে তোমরা কেউ কিছু করো নাই, বা 10-12 দিন বন্ধ ছিল, তোমরা বলে স্যার এক অধ্যায় করি নাই, এটা কিন্তু আমার খারাপ লাগবে জিনিসটা অনেক। এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরাও সবগুলা করবা কষ্ট করে। তোমরা মনে করি না যে কি আমাদেরকে বন্ধের মাঝে এত পড়া দিচ্ছে বা পড়াচ্ছে কেন, আমারও তো বন্ধ, আমিও তো তোমাদের জন্য এই ক্লাসগুলো নিচ্ছি। তো যেহেতু আমি কষ্ট করতেছি, তোমাদেরও কষ্ট করা দরকার। এবার দেখো ক নাম্বার, একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকে প্রত্যেক সারিতে সমান, এটা সমান হবে, প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর জন্য। প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানো মানে হচ্ছে বর্গাকার, বর্গাকারে সাজানো। এই যে দেখো আমরা শীটের শুরুতে পড়ছিলাম না, এই যে বর্গাকারে সাজানো যায় কথাটির মানে কি, অনেকগুলো সারিতে সাজালে প্রত্যেক সারিতে সমান সংখ্যক থাকবে। তো এই কথাটাই বলছে আর কি, বুঝছো? যে ও অনেকগুলো চারা গাছ আনছে, 2304টা চারা গাছ আনছে। কেন আনছে? এগুলাকে জমির দৈর্ঘ্য প্রস্থ বরাবর, দৈর্ঘ্য প্রস্থ মানে কি, এটা জমির দৈর্ঘ্য, এটা প্রস্থ, ঠিক আছে? ও দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান সংখ্যক চারা গাছ লাগাইতে চাচ্ছে, মানে ও বর্গাকারে সাজাতে চাচ্ছে। এই বর্গাকারে সাজানোর জন্য এই 2304টা চারা গাছ আনছে। আচ্ছা বুঝলাম কোশ্চেন। এবার কি বলছে, চারা গাছের সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি, তোমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করতে যে মনে আছে, কেমনে করতে মনে করো তো? যদি একটা সংখ্যা থাকতো 64, এটাকে কেমনে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করতে? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করার জন্য তোমরা এটাকে দেখতা 30 দুগুণে 60, 32, আবার 2 দ্বিগুণ করতা 16, আবার 2 দ্বিগুণ করতা 8, আবার 2 দ্বিগুণ করতা 4, আবার 2 দ্বিগুণ করতা 2। এই যে এভাবে করতা না, এভাবে করার পর কি করতা, 64 সমান সমান এভাবে লিখতা 2 1 2 3 4 5 6, 3 4 5 6, এই যে এতটুকু লিখতা না, এরপর জোড়া জোড়া করতা। ওটা বাদ, ওটা করা লাগবে না। তোমাকে যখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তখন এতটুকু করবা। এই যে এই লাইনটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। এই 2 2 2 2 2 2 গুণ আকারে আছে না, এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। মানে এই প্রত্যেকটা 2 হচ্ছে যে এই 64-র মৌলিক উৎপাদক। তো সেম ভাবে এখানে আমি 64 দিয়ে বুঝেছি, ছোট একটা সংখ্যা দিয়ে। তোমাকে এখন বড় একটা সংখ্যা দিছে ওরা 64-র জায়গায়। দেখো আমি অঙ্ক করানোর সময় সবসময় খেয়াল করছি, আগে তোমাকে বাইরের একটা ছোটখাটো এক্সাম্পল দিয়ে বুঝাই, এরপর যে কঠিনগুলা করাই। সেম ভাবে তোমরা নিজেরাও করার সময় যখন প্রশ্ন বুঝবা না, ওই প্রশ্নে তো অনেক বড় সংখ্যা বলবে বা অন্য ধরনের এক্সাম্পল দিবে, তুমি তোমার সুবিধা মতো অন্য কিছু চিন্তা করে নিবা, সহজ একটা জিনিস চিন্তা করি, তারপর কঠিনটা মিলাইতে যাবা, তখন দেখবে ইজি লাগবে। আচ্ছা যাই হোক, দেখো চারা গাছের সংখ্যাকে তাহলে লেখো, দেওয়া আছে চারা গাছের সংখ্যা সমান সমান 2304। এবার এটাকে কি করতে বলছে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তোমরা লিখবা কথাগুলো, আমি লিখতেছি না। তাহলে মৌলিক উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করবো, 2304কে আমরা ভাঙবো। ভাঙলে কি আসে বলো তো? এটা কি জোড় না বিজোড়? এটা জোড়। জোড় হলে এটাকে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করো, কি আসে বলো তো? আমি ক্যালকুলেটর নিছি, যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখতেছি যে 1152 আসতেছে। এবার 1152 জোড়, তাহলে এটাকেও 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ দিলে 576। এটাও জোড়, তাহলে এটাকেও 2 দিয়ে ভাগ যাবে, এটাকে 2 দিয়ে ভাগ গেলে 288। এটাও জোড়, এটাকেও 2 দিয়ে ভাগ যাবে, এটাকে 2 দিয়ে ভাগ গেলে 144। 144ও জোড়, এটাকেও 2 দিয়ে ভাগ যাবে 72। 72ও জোড়, 2 দিয়ে ভাগ যাবে, কত আসবে? 36। এটাকেও ভাগ যায় 18, এটাকেও ভাগ যায় 9। এটা জোড় না, এটা বিজোড়, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ যায়, 2 এর পর 3, 3 3 9। এই যে করলাম এটাকে, তাহলে লেখো সুতরাং মৌলিক উৎপাদক বিশ্লেষণ কেমনে করবা বলছি, এই যে খালি গুণ আকারে লিখে দিবা। তুমি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করার সময় যেভাবে করতা এর অর্ধেক আর কি, ঠিক আছে? তাহলে দেখো সুতরাং 2304কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই সমান সমান, এই যে সবগুলো গুণ আকারে লিখে দেবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এবার গুণবা, 8টা 2 গুণ আকারে আছে, 1 ব্র্যাকেট দেওয়া লাগবে না, 1 2 3 4 5 6 7 8, এরপর 2টা 3, 1টা 3 2টা 3। এই যে এতটুকু লিখবে, আবার গুণ করে অ্যান্সার লিখিও না বা জোড়া জোড়া করিও না, এখন এগুলা দিয়ে জোড়া জোড়া করার দরকার নাই, ঠিক আছে? এই যে এভাবে করতাম, তারপর প্রত্যেক জোড়াতে একটা করে নিতাম, 2 গুণ 2 গুণ 2 এভাবে করতাম। কিন্তু এটা হচ্ছে যে বর্গমূল বের করতে বললে, এখন তো আমাকে বর্গমূল বের করতে বলে নাই, ঠিক না?
বুঝছো জিনিসটা? তাহলে মৌলিক উৎপাদক বললে কেমনে, উৎপাদক বিশ্লেষণ করতে বললে কেমনে করবো? এই যে এতটুকু করবো, শেষ। এবার আসো ক নাম্বার, প্রত্যেক সারিতে কতটি চারা গাছ লাগানো যাবে? দেখো এখানে বলছে কি, কোশ্চেনটা আবার পড়ো তো। একটা জমির মধ্যে প্রত্যেক সারিতে মানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর জন্য 2304টা গাছ আনছে। মানে হচ্ছে ও বর্গাকারে সাজানোর জন্য 2304টা গাছ আনছে। মানে ও অনেকগুলা গাছ আনছে, এগুলাকে বর্গাকারে সাজাবে। এবার সাজাইলে প্রত্যেক সারিতে কয়টা থাকবে, কেমনে বের করবা এগুলা? মনে আছে শীটের ওইখানে পড়াইছিলাম যে যদি আমাকে বলে দেয় অনেকগুলা গাছ বা মানুষকে বর্গাকারে সাজানো যায়, তাহলে প্রত্যেক সারিতে কয়টা আছে যদি জিজ্ঞেস করে, আমরা কিভাবে বের করব? বর্গমূল বের করব। বর্গমূল বের করে যেটা অ্যান্সার ওটাই হচ্ছে প্রত্যেক সারিতে সংখ্যা। ঠিক আছে? তাহলে সেম এখানেও দেখো, এখন কি করব, যেহেতু বলছে প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর জন্য চারা গাছগুলো আনছে, মানে হচ্ছে ও বর্গাকারে সাজাবে। বর্গাকারে সাজাবে। এবার প্রত্যেক সারিতে কয়টা আছে কেমনে বের করবো? এটাকে বর্গমূল করব। বর্গমূল করে যত পাবো ওটাই অ্যান্সার, মানে তত। মনে করো বর্গমূল করে 50 পাইছি, তাহলে প্রত্যেক সারিতে 50টা চারা গাছ লাগানো যাবে। এবার আসো তাহলে বর্গমূল করতে হবে। 2304কে কেমনে বর্গমূল করব বলো? তুমি ভাগের সাহায্যে বর্গমূল করতে পারো, করো। করি, একটা অ্যান্সার পাবা। এখানে নিচে 0 পাবা, এখানে একটা অ্যান্সার পাবা। এটাই হচ্ছে যে কি অ্যান্সার, যেটা আসুক। অথবা চাইলে তুমি বর্গমূল আরেকভাবে করতে পারো, মৌলিক গুণনীয়কের সাহায্যে। আচ্ছা দেখো, আমি এতক্ষণ ধরে আমি এর আগের অঙ্কগুলোতে তোমাকে কিন্তু ভাগের সাহায্যে বর্গমূল করতে বলছি, অন্য মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করার কথা বলি নাই বা শিখাইও নাই। শিখাইছি মানে ভাগের সাহায্যে করলে সুবিধা, এটা বলছি। এখন কেন এটা বলতেছি যে মৌলিক গুণনীয়কের কথা? দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে করলে জিনিসটা ইজি হবে। কারণ দেখো এই যে আমি অর্ধেক তো এখানে করিয়ে ফেলছি কতে, বুঝছো জিনিসটা? আমি চাইলে ভাগের সাহায্যে বর্গমূল করতে পারি, কিন্তু এভাবে করলে আমার টাইম বাঁচবে। দেখো এই যে অর্ধেক বর্গমূলের কাজটা আমি এখানে করিয়ে ফেলছি। তাহলে আমি কি লিখবো জানো? ক হতে পাই 2304 সমান সমান 1 2 3 4 5 6 7 8, 8টা 2। এরপর 2টা 3। এবার এদেরকে জোড়ায় জোড়ায় লেখো। এই দেখো আমি এই দুটাকে একসাথে লিখলাম, গুণ দিলাম। তারপর এই দুটাকে একসাথে লিখলাম, তারপর এই দুটাকে লিখলাম, তারপর এই দুটাকে লিখলাম, তারপর এই দুটাকে লিখলাম। এবার লিখবো কি, সুতরাং প্রত্যেক জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই বা উৎপাদক নিয়ে পাই। পাই সমান সমান এখান থেকে একটা নিব 2, এখান থেকে একটা 2 নিব, এখান থেকে একটা 2 নিব, এখান থেকে একটা 2 নিব, এখান থেকে একটা 3 নিব। নিয়ে এগুলো গুণ করো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 কত? 318, 8 হাতে আছে 1, 3 একে 3 4, এই যে 48, এটাই উত্তর। সুতরাং প্রত্যেক সারিতে 48টি চারা গাছ লাগানো যাবে, লিখে দিবা, শেষ। গ নাম্বার, যদি 95টি গাছ নষ্ট হয়ে যেত তাহলে প্রত্যেক সারিতে কয়টি করে গাছ লাগানো যেত? দেখো ওরা বলতেছে কি, যদি 95টা নষ্ট হয়ে যেত, তাহলে লেখো 95টা নষ্ট হওয়ার পর ভালো কয়টা আছে? 95টি চারা গাছ নষ্ট হলে ভালো চারা গাছ সমান সমান বিয়োগ করে দাও। 2304 বিয়োগ 95, এটা বিয়োগ করলে কত পাই?
তাহলে এবার জিজ্ঞেস করছে নষ্ট হওয়ার পর এই 2209টা আছে না, এগুলাকে যদি আমি সাজাই তাহলে প্রত্যেক সারিতে কয়টা করে চারা গাছ লাগাইতে পারবো। তাহলে কেমনে বের করবো? সেম ভাগের সাহায্যে বর্গমূল করে দেখি, অথবা বর্গমূল করে দেখবো আর কি। তো বর্গমূল করার জন্য আমি এই সংখ্যাটা তো আগে কিছু করি নাই ক খতে, তাহলে এটাকে ভাগের সাহায্যে করি, আমার কাছে ওটা ভালো লাগে, এটা করাটা ইজি। প্রত্যেক সারিতে কয়টা করে চারা গাছ লাগানো যাবে, এটার জন্য মানে প্রত্যেক সারিতে কয়টা করে চারা গাছ লাগানো যাবে এরকম বললে কি করি আমরা? ভাগের সাহায্যে বর্গমূল করি। দেখো, তো এটাকে আগে ক্যালকুলেটরে বের করে নাও। ক্যালকুলেটরে বের করলে দেখতেছি যে 47 দশমিক কিছু একটা আসতেছে, ওটা লেখা লাগবে না, তুমি 47 পর্যন্ত রাখো। তাহলে এখানে 4 হবে, 4 চারা 4 বর্গ 16, বিয়োগ করলে 16 থেকে 6 হবে। হ্যাঁ, এরপর পরের জোড়া নামাইলাম, এবার দাগ দিব, এই 4-এর ডাবল এখানে 8 দিলাম। এবার এখানে এক্সট্রা আরেকটা সংখ্যা হবে, ওটা কত? 7। এবার 87 গুণ 7 কত বলো তো? 609। ঠিক আছে, এই 7 এখানে বসাইছি, এখানেও বসাইতে হবে, তাহলে এখানে 0 হয়ে গেছে। তাহলে দেখো, নষ্ট হওয়ার পর মানে 95টা নষ্ট হওয়ার পর এইগুলাকে যদি আমরা সাজাই তাহলে 47টা চারা গাছ পাবো। দেখো নিচে কি কিছু আছে? নাই, নিচে 0 আছে। তাহলে লিখবো সুতরাং এই প্রত্যেক সারিতে, এটা লিখে দিবা, প্রত্যেক সারিতে এই 47টি চারা গাছ লাগানো যাবে। বুঝছো? যদি বাই চান্স মনে করো এখানে 10 আছে, কথার কথা, এখন তো নাই, ধরো 10 আছে, তাহলে কি লিখতা? তাহলে লিখবা যে সুতরাং প্রত্যেক সারিতে 47টি করে গাছ লাগানোর পর 10টি গাছ অবশিষ্ট থাকবে, এভাবে লিখবা। ঠিক আছে, প্রত্যেক সারিতে 47টি করে গাছ লাগানোর পর বর্গাকারে, ওয়েট, হ্যাঁ, তাহলে যদি 10 থাকে তাহলে কি লিখতা? তাহলে লিখতা যে প্রত্যেক সারিতে বর্গাকারে 47টি করে গাছ লাগানোর পর 10টি গাছ অবশিষ্ট আছে। যদি 10 থাকতো তাহলে এইভাবে লিখতা, বা 20 থাকলে 20টি গাছ অবশিষ্ট থাকতো। তাহলে এটাও শেষ আমাদের। এবার আসো, এটা একটি সৈন্য দলে 98,793 জন সৈন্য আছে, অনেকজন সৈন্য আছে বললো। ঠিক আছে, তাদের প্রত্যেক সমাবেশ মানে ধরো প্রত্যেক দিন সমাবেশ মানে একসাথ করা। ধরো তোমাদের ক্লাসে যেরকম পিটি হয় না ক্লাস শুরুর আগে, তো সৈন্যদের হচ্ছে যে প্রত্যেক দিন সকাল সকাল ওদেরকে একসাথ করে, মানে প্যারেডের জন্য বা পিটির জন্য একই টাইপের। তো ওইটাকে প্রত্যেক সমাবেশ বলতেছে। তাদের প্রত্যেক সমাবেশে বর্গাকারে সাজাতে হবে, মানে এতজন সদস্য আছে এদেরকে বর্গাকারে সাজাতে হবে। কত বলছে কি দেখো, 5/12 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত বের করো। মানে এই 5/12 এর বর্গমূল বের করতে বলছে। 12/5 কেমনে বের করবা? এগুলো বইয়ের অঙ্ক, এটার উপর রুট। এরপর কি করব দেখো, এই টাইপের ভগ্নাংশ আকারে আসলে আমরা কি বলছিলাম একটু মনে করে দেখো, যে নিচে যেটা থাকবে এটা দিয়ে উপরেও গুণ দিব, নিচেও গুণ দিব। সরি 5 না 12, আমি এই 12টা এক্সট্রা আনছি, সবুজ কালি দিয়ে যেগুলো লিখছি এটা এক্সট্রা আনছি। কেন? কোন নিয়ম? এটা নিয়ম হচ্ছে যে তুমি নিচে যেটাই থাকুক না কেন, এখানে 12 আছে তাহলে এখানেও 12 দ্বিগুণ লিখবো, এখানেও 12 দ্বিগুণ লিখবো। এখানে 10 থাকলে এখানেও 10 লিখতাম, এখানেও 10 লিখতাম। আচ্ছা, এবার এটা গুণ করো। এই রুটটা লেখার সময় এইভাবে কেউ লিখিও না, অনেকে লিখবা যে 5 গুণ 12 নিচে 12 গুণ 12। এই দেখো, এই রুটটা একটু ভালোভাবে নিচে করে দিবা, নাইলে এটা কিন্তু ভুল। বুঝছো? এইভাবে যদি কেউ লেখো একটু নিচে করে দিবা বরাবর। তো 12 গুণ 12 দিলে 144 আসে, আর উপরে 60 আসে। ঠিক আছে, এবার এটাকে করো, রুটটা ভাঙ্গি দুজনের মাঝে লেখা যায়। এবার দেখো, রুট 144 এটা করলে 12 আসবে, কিন্তু রুট 60 করো, রুট 60 করলে কত আসবে? দেখো দশমিক আসতেছে। তাহলে দশমিক আসলে আমরা, তুমি ক্যালকুলেটারে দেখো তো একটু, দশমিক করো তো, রুট 60 7.745966। রুট 60 করলে কত আসে? 7.459666, এরকম আরো আসছে। হ্যাঁ, তো তোমার লাগবে কয়টা লিখবা তুমি? ওইখানে তোমাকে বের করতে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে তুমি 3টা নিবা, 1টা 2টা 3টা নিয়ে দেখো কি পাইছো, 7.745 এটা পাইছো তুমি। তাহলে এখান থেকে বলো তুমি লিখবা কয়টা? এখন 2টা লিখবা। কয়টা? 2টা। কেমনে 2টা লিখবা?
দুইটা লেখার নিয়ম হচ্ছে যে দেখো 3 নাম্বারটা দেখো, এটা 5 বা 5-এর থেকে বেশি, বরাবর 5 আছে, তাহলে এখান দিয়ে আগে দিয়ে 1 যোগ হবে 7.75। তাহলে উপরে আমি 7.75 লিখবো, লিখলাম। এবার এটাকে ভাগ করো, 7.75 ভাগ 12 কত পাইছি? 0.645। আচ্ছা বাংলায় লিখতে হবে, 0.645, 3টা লিখলাম। এবার এটাকে সমান সমান দিয়ে কি লিখবো বলো? 2টা লিখতে হবে না? তাহলে 2টা লেখার জন্য 3 নাম্বারটা দেখো, এটাও বা 5 আছে বরাবর, তাহলে নিয়ম হচ্ছে 5 বা 5-এর থেকে বেশি কিছু হইলে এর আগেরটাতে 1 প্লাস করতে হয়। তাহলে 6, 4-কে 1 প্লাস করে দিলে 5, এটাই উত্তর। সুতরাং 12/5-এর 2 স্থান পর্যন্ত বর্গমূল বের করলাম আমরা। এবার আসো, উক্ত শূন্য থেকে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে? এই যে দেখো এখানে সৈন্যদল বলছে না, এই শূন্য থেকে কয়জন এদেরকে বর্গাকারে সাজাইছে ওরা বলে দিচ্ছে উদ্দীপকে, বলছে এখান থেকে কয়জনকে সরাইলে, আচ্ছা বর্গাকারে সাজাইছে নাকি এটা উদ্দীপকে বলে নাই, মানে ওরা বলতেছে এদেরকে বর্গাকারে সাজাইতে হবে, মানে এদেরকে যে বর্গাকারে সাজানো যায় এটা বলে নাই এখনো, এদেরকে যেমনি হোক তোমাকে বর্গাকারে সাজাইতে হবে। এবার খ নম্বরে বলছে এদেরকে বর্গাকারে সাজাইতে হইলে কয়জনকে সরাতে হবে, তাহলে কেমনে বের করবে এটা দেখো তো। এদেরকে বর্গাকারে সাজাইতে এই কয়জনকে সরাতে হবে মানে বিয়োগ করতে হবে। তো এই টাইপের গুলো কেমনে করে বলো তো? ভাগের সাহায্যে বর্গমূল করে। আগে কথা লিখবা, শূন্য সদস্য সমান সমান এতজন, এরপর যে ভাগের সাহায্যে বর্গমূল করবা। তো এটা তোমরা আশা করি এতদিনে পারবা, করার পর যেটা অবশিষ্ট থাকবে ততজন সরাইতে হবে, ঠিক আছে? এটা একদম ইজি। তাহলে দেখো আমি করে ফেলছি এই জিনিসটা সময় বাঁচানোর জন্য, যে উক্ত সদস্য থেকে শূন্য সংখ্যা থেকে কয়জন সরাইতে হবে, এরকম কতজন সরাইতে হবে বা বিয়োগ করতে হবে বা কতজন বাদ দিলে বর্গাকারে সাজানো যাবে, এরকম বলে ভাগের সাহায্যে বর্গমূল করে যেটা অবশিষ্ট থাকে এটাই উত্তর। কত অবশিষ্ট আছে? এই যে 197। তাহলে লিখবা যে 197 জন শূন্য সরিয়ে রাখলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে। তারপর আসো গ নাম্বার। গ নাম্বারটা একটি ইম্পর্টেন্ট। উক্ত শূন্যের 2/3 সাথে কমপক্ষে আরো কতজন শূন্য যোগ করলে, উক্ত শূন্যের 2/3 মানে কি? মনে করো তোমরা 10 জন আছো, আমি যদি বলি তোমাদের 10 জনের মধ্যে 2/3 স্টুডেন্ট ফেল করছো, বা 10 জনের মাঝে 2/3 স্টুডেন্ট 100-তে 90 পাইছো, বা 10 জনের মধ্যে 2/3 স্টুডেন্ট বের হয়ে যাও, এরকম যদি বলি, বা 1/3 বা 1/5 এরকম যদি বলি, তাহলে এটার মানে কি? এই যে 10 জনের 1/3 মানে কি? কতজন? 10 জনের 1/3 মানে হচ্ছে যে ধরো 3/1। তোমাদের 10 জনকে যদি আমি 3 ভাগে ভাগ করি, বা 12 জনকে, মনে করো 12 জন আছো, 12 জনকে যদি 3 ভাগে ভাগ করি তাহলে কেমনে হবে দেখো। 12 জন আছো, তাহলে আমি কি করলাম? 4 জন 4 জন করে রাখলাম, এখানে 4 জন রাখলাম, এখানে 4 জন রাখলাম। এই যে এবার 12 জনের 3/1 মানে হচ্ছে 12 জনকে 3 ভাগ করার পর 1 ভাগ আমি নিয়ে নিব, এটাই হচ্ছে যে 12 জনের 3/1 মানে 4 জন, 12 ভাগের 3/1 মানে হচ্ছে 4 জন। তাহলে এটা বের করবো কেমনে আমরা? দেখো তোমরা কি বলবা, টোটাল আছে কয়জন? 12 জন। 12 জনের 1/1/3, মনে করো 12 জনের 1/3, 1/3 মানে এটা এইভাবে লেখে, উপরে 1 নিচে 3, 2/3 মানে উপরে 2 নিচে 3। তাহলে 12 জনের 1/3 মানে করতে, এটা কেমনে বের করব? 12 এর 3/1, 12 এর মানে গুণ 3/1। এবার এটাকে কাটাকাটি করো, 3 একে 3, 3 4 12, কাটাকাটি করার নিয়ম হচ্ছে উপরে নিচে, 12টা উপরে আছে, ঠিক আছে? তাহলে উপরে দেখো 4 একে 4, তাহলে কত পাইছি? 4 জন। তাহলে দেখছো আমরা অঙ্ক করেও দেখা দিছি 12 জনের 1/3 কতজন, তাহলে এটা বের করতে পারবা কত জনের কত অংশ, এরকম বললে পারবা। আচ্ছা আসো এবার আমরা অঙ্কটা করি। দেখো উক্ত শূন্য সংখ্যা থেকে, উক্ত শূন্য সংখ্যা দেওয়া আছে এই যে এটার থেকে কমপক্ষে, সরি হ্যাঁ, উক্ত শূন্যের মানে এত জনের 2/3, তাহলে আগে এত জনের শূন্য সংখ্যার 2/3 মানে কত, এটা বের করি। লেখো এর 2/3 সমান সমান সেম 12 জনের 1/3 মানে 12 এর
1/3। তাইলে এত এর 2/3 মানে এত এর, এই সংখ্যাটা লিখবা, এর 2/3, উপরে 2 নিচে 3, এত জন। এবার এর যায় কি লিখবা, গুণ লিখবা, 9 8 7 9 3 গুণ 2/3। তোমরা এটা ক্যালকুলেটরে করো, শর্টকাটে ক্যালকুলেটর নাও, হাতে 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 ক্যালকুলেটর নিয়ে কি করবা জানো, 9 8 7 9 3 গুণ, এরপর একটা ব্র্যাকেট দিবা 2/3, এটা দাও, এটা ক্যালকুলেটর করে যা পাবো ওইটাই অ্যান্সার। শর্টকাটে ক্যালকুলেটর কেমনে করবো ওটা বললাম। দেখো আমি বলি ক্যালকুলেটরে 9 8 7 9 3 গুণ, এরপর ব্র্যাকেট দিয়ে 2/3 এভাবে দিবা। এভাবে দিলে যে অ্যান্সারটা পাবো ওইটা এখানে লেখো। ওইখানে পাচ্ছি যে 6 5 8 6 2। বুঝছো জিনিসটা? তাহলে উক্ত শূন্যের 2/3 মানে এতজন। এবার এখান থেকে আরো কতজন শূন্য যোগ করলে, তাহলে কতজন শূন্য যোগ করলে কেমনে বের করব, এটাকে ভাগের সাহায্যে বর্গমূল করবো, এটা আমি আর করব না। এটাকে ভাগের সাহায্যে বর্গমূল করে যোগের নিয়মটা করে দিবা। যোগের নিয়মটা কি ছিল, এই যে এখানে যেটা থাকবে ওটার সাথে 1 যোগ করে বর্গ করে বিয়োগ করবা, শেষ, এটা শেষ। এবার আসো পরেরটা, এক্সট্রা সিকিউ 4। একটি কলমের মূল্য 25 টাকা, 416 জন শিক্ষার্থীর মাঝে, এটা সাজে লিখছি মাঝে হবে, মাঝে একটি করে কলম বিতরণ করা হলো। ওয়েট, এখানে বলছে যে মানে একটা কলমের দাম বলে দিছে, এরপর বলছে 416 জন শিক্ষার্থী আছে, প্রত্যেককে একটা একটা করে কলম দিবে। আচ্ছা, ক নম্বরে কি বলছে দেখি, শিক্ষার্থীদেরকে বর্গাকারে সাজাতে হলে কতজন সরিয়ে নিতে হবে। শিক্ষার্থী মানে কয়জন, 416 জন। তাহলে 416 জনকে বর্গাকারে সাজাতে হলে কজনকে সরাইতে হবে, কজনকে সরাইতে হবে বা বাদ দিতে হবে, এরপর যে বর্গমূল বর্গাকারে সাজানো যাবে। এই টাইপের কোশ্চেন বললে কি করতাম, ভাগের সাহায্যে বর্গমূল করতাম। তাহলে আগে লেখা দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা সমান সমান 416 জন, এরপর 416কে ভাগের সাহায্যে বর্গমূল করো। ক্যালকুলেটর আগে করো, 20 দশমিক কিছু একটা পাবা, ঠিক আছে। তাহলে 20-এর আগে কত আছে, 2, 2 এখানে লেখো, 2 এর বর্গ 4, 4-তে 4 গেলে 0, 0 লেখা লাগবে না, এই সাইডে 16 নামাবা, নামানোর পর এই 2 এর ডাবল কত, 4। এবার দেখো এখানে কত আছে, 0, তাহলে 0 নিয়মটা কি ছিল, 0 নিয়ম আছে এখানেও 0 বসাবা, এখানেও 0 বসাবা। পরে কি আর কোনো সংখ্যা আছে, নাই, পরে সংখ্যা থাকলে পরেরটা নামাইতাম। তাহলে যেহেতু নাই, 40 গুণ 0 মানে কত, 0, এই 0টা এখানে বসাবা, এই 16তে 0 গেলে 16, এটাই অ্যান্সার। বুঝছো জিনিসটা? তাহলে এটা অ্যান্সার বলতে কি, মানে কয়জনকে সরাতে হবে, 16 জনকে সরাতে হবে, লাস্টে যেটা অবশিষ্ট থাকে। তাহলে লিখবা 16 জনকে সরালে শিক্ষার্থীদেরকে বর্গাকারে সাজানো যাবে। এবার আসো খ নাম্বার, কলমের মোট মূল্যের সাথে, কলমের মোট মূল্য মানে কি, দেখো একটা কলমের দাম 25 টাকা, তাহলে লেখো একটি কলমের দাম 25 টাকা। তাহলে টোটাল কয়টা কলম কিনছে দেখো, 416 জনের জন্য, প্রত্যেকের জন্য একটা করে কলম কিনছে। তাহলে 416টা কলম কিনছে ও, ঠিক না, যতজন শিক্ষার্থী ততটা কলম। তাহলে এতটা কলমের দাম কত দেখো, বের করো। একটার দামে 25 টাকা, তাহলে 416টার দাম আরো বেশি টাকা, বেশি হলে গুণ, গুণ করে কয় টাকা পাবা, এটাই মোট কলমের দাম। এবার বলছে এই কলমের মোট মূল্যের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, মানে এটার সাথে কত যোগ করলে, তাহলে কত যোগ করলে বললে কি করতা, বললো 10,400, এটাকে ভাগের সাহায্যে বর্গমূল করতা, ঠিক না। তো এটা ক্যালকুলেটর করো তো কত আসে, 101 আসে। তো দেখো ফার্স্টে 1 বসাবা, এই যে একটা বসাইলাম, 1-এর বর্গ 1, এটাও দিলাম, 1-এর থেকে 1 গেলে 0, 0টা লেখা লাগবে না। এবার পরের সংখ্যা কি আছে, 04, 04 মানে শুধু 4, আগে 0টা লেখা লাগে না, ঠিক আছে। যদি 4 0 থাকতো তাহলে লিখতাম, 04 নাম মধ্যে 4 নামাইলাম, তাহলে বিয়োগ করে একটা নামাই, নিয়ম হচ্ছে যে 1-এর ডাবল কত, এটাই সাইডে বসাবা 2। এবার এখানে একটা সংখ্যা বসবে কত, ওরা বলতেছে 0, তাহলে 0-এর নিয়ম হচ্ছে এখানে 0 দিবা, এখানেও একটা 0 দিবা, 0 দিয়ে পরে যদি কোনো জোড়া থাকে ওটা নামাইতে পারবা, পরে জোড়া আছে 0, না থাকলে কি করতা, এই যে এটা এখানে করাইছি, পরে কোনো জোড়া নাই, এরপর কি করছিলাম, আর এখানে পরে জোড়া আছে, তাহলে ওটা নামাইলাম, নামানোর পর কত আছে বলতো, 1 আছে, এটা আবার এখানে দিবা, ঠিক আছে। দেওয়ার পরে এই 201 গুণ 1 দিবা, ঠিক না, এখানে 1 দিছো না লাস্টে, তাহলে 201 গুণ 1 দিলে 201 আসবে, বিয়োগ করলে 199 পাও। তাহলে এবার বলো এটার সাথে কত যোগ করলে কি করবা, সুতরাং কথাগুলা লিখবা তোমরা, এবার 101-এর সাথে 1 যোগ করে দিবা, এবার বর্গ করবা,
বর্গ করে এই 10,400 বিয়োগ করে দিবা, শেষ। এবার আসো গ নাম্বার। এমন দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করো। ক্রমিক সংখ্যা মানে কি বুঝাইছি? 3 হলে 3-এর পর ক্রমিক সংখ্যা কত? 4, 5, 2, 3 হচ্ছে ক্রমিক সংখ্যা, ঠিক আছে? এই যে এই টাইপের ক্রমিক সংখ্যা। তাহলে দেখো 3-এর পর ক্রমিক সংখ্যা কত? 4। কেমনে পাইছি? 3 যোগ 1, বুঝছো জিনিসটা? তাহলে ক্রমিক সংখ্যা কেমনে পাবো? 1 যোগ করলে। তাহলে ওরা বলতেছে এমন দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি কলমের মূল্যে 4 গুণ অপেক্ষা 1 বেশি। তাইলে গ নাম্বার, আগে তুমি ধরি নাও। ধরি ক্রমিক সংখ্যা দুটি ক ও ক যোগ 1। ঠিক আছে? সুতরাং এদের বর্গের অন্তর, এদের বর্গের অন্তর মানে কি? মানে এদেরকে বর্গ করে বিয়োগ করে দিব। দেখো আমি যদি বলি 3 ও 4, এদের বর্গের অন্তর মানে কি? এদেরকে বর্গ করে বিয়োগ করব। দেখো 3-এর বর্গ করব, 4-এর বর্গ করব, করে বিয়োগ করে দিব। এখন দেখো এটা করব না, আমরা কি বলছি? এটা করলে সমস্যা কি? দেখো 3 স্কয়ার মানে 3 3 9, 4 স্কয়ার মানে 16। এই দেখো ছোটতে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাকে আগে 4 দিতে হবে, মানে বড়টা আগে বিয়োগ দিতে হবে বিয়োগের সময়, ঠিক আছে? এই বড়টা দিই 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, এটা হচ্ছে এদের বর্গের অন্তর। 16 মাইনাস 9 সমান সমান একটা সংখ্যা পাবো। বুঝছো জিনিসটা? এখানে বড়টা যে আগে দিতে হয়। তাহলে সেম ভাবে বলো ক আর ক যোগ 1, এখানে বড় কে? অবশ্যই ক যোগ 1। তাহলে ক যোগ 1 কে আগে লিখতে হবে, এটাকে বর্গ করলাম, বিয়োগ, এরপর এই ক কে বর্গ করলাম। তাহলে এদের বর্গ অন্তর বের করলাম, ঠিক আছে? একটি কলমের মূল্যের 4 গুণ। একটি কলমের মূল্য কত বলো? 25 টাকা। ও একটি কলমের মূল্যের 4 গুণ অপেক্ষা 1 বেশি। এই কথাটার মানে কি? 1 বেশি সমান সমান, এটার মানে হচ্ছে দেখো একটা কলমের 4 গুণ, একটা কলম 25 টাকা, তাহলে এটার 4 গুণ, এই যে এটার সাথে 1 বেশি মানে 1 যোগ। বুঝছো জিনিসটা? এটা মানে কি? এটা করো 4 25 কত? 100 যোগ 1 মানে হচ্ছে যে 101। তাহলে ওরা যে যে কথাগুলো বলছে এগুলো আমরা বের করে নিছি। বর্গের অন্তর বলছে, এই যে বর্গ অন্তর বের করে নিলাম। একটি কলমের মূল্য 4 গুণ অপেক্ষা 1 বেশি মানে একটি কলমের মূল্য 25 টাকা, তাহলে 4 গুণ মানে 4 দিয়ে গুণ, এর থেকে 1 বেশি মানে যোগ 1, তাহলে এটা বের করে নিলাম 101। একটু ছোট করতে হবে লেখাটা। দেখো ওরা বলতেছে কি, এমন দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি কলমের মূল্যে 4 গুণ অপেক্ষা 1 বেশি। মানে এদের বর্গের অন্তর করলে যা পাবো ওইটা হচ্ছে একটি কলমের মূল্যে 4 গুণ অপেক্ষা 1 বেশি সমান। তার মানে হচ্ছে যে এই অন্তর করে যা পাইছি, দেখো বর্গের অন্তর করে যা পাইছি ওইটা হচ্ছে যে এই জিনিসটা সমান, ওরা বলতেছে কোশ্চেন অনুযায়ী। তাহলে এখন লিখবো প্রশ্ন মতে মানে আমরা যে দুটো জিনিস লিখছি এদেরকে সমান লিখে দিব। মাইনাস ক স্কয়ার এটা সমান সমান আমরা যেটা পাইছি 101, এটা লিখবো, ঠিক আছে? তোমরা কেউ চাইলে ডাইরেক্ট প্রশ্ন মতে এটা এইভাবে লিখতে পারো, 101 না লিখে এই লেখাটা এখানে লিখতে পারো যে 25 গুণ 4 যোগ 1, এটা এইভাবে লিখতে পারো, একই কথা। দেখো এবার একটা সূত্র ছিল, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তো করে আসছো আশা করি। সেম টাইপের কোশ্চেন একটাই করছিল, ঠিক আছে? তো দেখো ক প্লাস 1 স্কয়ার মানে a প্লাস বি স্কয়ারের সূত্র। a প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সেম ক প্লাস 1 স্কয়ারের সূত্র মানে কি? ক স্কয়ার, এর জায়গায় ক আছে, যোগ 2ab মানে 2 ক ইন্টু 1, 2 ইন্টু ক ইন্টু 1, 2ab মানে 2 ইন্টু a ইন্টু b, তাহলে ওই অনুসারে লিখলাম, যোগ b স্কয়ার, b এর জায়গায় 1 আছে তাহলে 1 স্কয়ার লিখলাম। এ মাইনাস ক স্কয়ারটা রাখি দিই মাইনাস ক স্কয়ারের মতো, সমান সমান 101। এবার বা এই ক স্কয়ার মাইনাস ক স্কয়ার কাটা প্লাস 2 ক গুণ এটা দিলে কি হবে? 2 একে 2, 2 ক, 2 ক প্লাস 1 স্কয়ার মানে 1 সমান সমান 101। এখান থেকে কটা বের করো। কেন ক বের করবা বলতেছি, দেখো 2 ক সমান সমান 100 বিয়োগ 1, এটা করলে কত হবে? তোমরা ডিরেক্ট করো তো। এই দেখো 100 বিয়োগ 1 মানে কত?
100 বিয়োগ 1 সমান বা ক সমান সমান 100 বিয়োগ 1 মানে হচ্ছে 99, আর 2টা কি আকারে আছে কয়ের সাথে গুণ, তাহলে সেটা আসলে ভাগ হয়ে যাবে। বুঝছো জিনিসটা? আচ্ছা এখানে তো মাইনাস ছিল, আমি প্লাস লিখছি, খেয়াল করছো? এখানে মাইনাস, তাহলে এটা প্লাস হবে। ওহো, কিছু জিনিস ভুল হয়েছে। আচ্ছা দেখো, 101 বা 2 ক সমান সমান 101 যোগ 1, এই মাইনাস টু সেটা গেছে প্লাস হয়ে গেছে, এটা নিয়ম। বা 2 ক সমান সমান 102 বা ক সমান সমান 2টা গুণাকার আছে সেটা আসলে ভাগ হয়ে যাবে। সুতরাং ক সমান সমান 102 কে ভাগ করো কত আসে? 51 আসে। তাহলে ক মানে কত? 51। তাহলে আমি ক কেন বের করলাম? আমাকে বলছে ক্রমিক সংখ্যা নির্ণয় করতে। ক্রমিক সংখ্যা মানে একটা ক ধরছি আর একটা ক যোগ 1 ধরছি, ঠিক আছে? তাহলে একটা বের করলাম ক্রমিক সংখ্যা ক, সুতরাং ক যোগ 1 কত হবে বলো? 51 যোগ 1 সমান সমান 52। সুতরাং ক্রমিক সংখ্যা দুটি লিখবা, 51 কথা লিখবা ও 52, এটাই অ্যান্সার। বুঝছো? যাক, অনেকগুলা অঙ্ক করছি ভাই, আমার কি পরিমাণ যে কষ্ট হয়েছে বুঝছো? রোজা রাখি, ক্লাসগুলো নেওয়া মানে বুঝতেছ? কিছুক্ষণ আগে একবার কারেন্ট চলে গেছিল, কারেন্ট চলে গেছে আর 20 মিনিট রেকর্ড করার পর এখন কারেন্ট চলে গেলে তো কম্পিউটার অফ হয়ে যায়। 20 মিনিট রেকর্ড করছি, এটা ফাও ফাও গেছে, এরপর আবার শুরু থেকে করছি একদম। বহুত কষ্ট হয় বুঝছো? তোমাদের জন্য কি কষ্ট করতেছি, আর তোমরা যদি পড়াশোনা না করো, যদি না করো তাহলে মাইর খাবা দেখো, মানে বন্ধের পর যদি নোট না পাই, সব যারা যারা করবো না সবাই মাইর খাবা। তো দেখো আমাদের সবগুলাই শেষ, লাস্টের 3টা বাকি আছে এক্সট্রা সিকিউ এর, এই যে 5, 6, 7 বাকি, এগুলো তোমরা নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।